তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি দ্য চাইল্ড মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ভয়ঙ্কর একটা গল্প নিয়ে। আসলে এটা হচ্ছে এমন একটা প্রফেশনাল কিলারের গল্প যে কিনা নিজেকে প্রফেশনাল বলে দাবি করত। আর তাছাড়া তার মধ্যে এত বেশি পাওয়ার এবং এত বেশি সাহস ছিল যে সে একাই পুরো গ্যাংয়ের সাথে পাঙ্গা নিয়ে নিত। যেমন বুঝতেই পারছেন ভিডিওটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং। এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি দুইটা লোক একটা স্যুট পরা লোককে কিডন্যাপ করে। আসলে তাদের মনে হয়েছিল এই লোকটা হয়তোবা অনেক বেশি বড় লোক, তাকে কিডন্যাপ করলে তারা অনেক বেশি টাকা ইনকাম করতে পারবে। এই জন্য তারা তাকে কিডন্যাপ করে একটা চেয়ারের সাথে বেঁধে ফেলে আর তাদের বসকে কল দিয়ে এখানে আসার জন্য বলে। তবে আমরা দেখতে পারি একটু পরে এই স্যুট পরা লোকটা তার হাতটা খুলে ফেলে আর তাদের দুজনকে নির্মমভাবে একটা মৃত্যু দেয়। আর এই মার্ডারগুলো করার পরে সে এখান থেকে চলে যায় না, বরং সে তাদের বসের জন্য ওয়েট করা শুরু করে। আর একটু পরে যখন তাদের বস এখানে চলে আসে তখন সে তার দুইটা লোককেই মৃত দেখতে পেয়ে প্রচণ্ড ঘাবড়ে যায়। এই জন্য সে এখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে, কিন্তু যাওয়ার আগেই শাটারটা কেউ একজন বন্ধ করে দেয়। আর এই জন্য এই গ্যাংস্টাররা প্রচণ্ড ভয় পেয়ে অন্ধকারের মধ্যে পাগলের মতো গুলি করা শুরু করে আর এমন করে গুলি করে তাদের গুলি শেষ করে ফেলে। তবে একটু পরেই স্যুট পরা সেই লোকটা বেরিয়ে আসে আর সে তার সঙ্গে সেই দুইটা লোককে মেরে ফেলে। এখন শুধুমাত্র তারা দুইজনই এখানে জীবিত আছে। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে তারা দুজন একে অন্যকে আগে থেকেই চিনত। আসলে এই লোকটার নাম পুরো মুভিতে আমাদেরকে বলা হয় না, এই জন্য তাকে আমরা মিস্টার প্রফেশনাল বলে ডাকবো। কারণ সেই মুভির মধ্যে অনেকবার বলেছে যে আমি যেই কাজটা করি সেই কাজটায় আমি খুবই এক্সপার্ট, এই জন্য আমি একজন প্রফেশনাল। আসলে আমরা জানতে পারি মিস্টার প্রফেশন হচ্ছে একজন প্রফেশনাল অ্যাসাসিন যে কিনা টাকার জন্য যে কোনো কিছু করতে পারে। আর যেহেতু সেই গ্যাংস্টারকে আগে থেকেই জানতো, এই জন্য তাদের মধ্যে আগে থেকে একটা খাতির ছিল, মানে তারা দুজন বন্ধু ছিল। আর আসলে এই গ্যাংস্টার তার থেকে কিছু টাকা হাওলাত নিয়েছিল, যেগুলো সে ফেরত তো দেয়নি, বরং সেগুলো ফেরত যাতে না দেয়া লাগে এই জন্য সে তাকে মেরে ফেলারই একটা প্ল্যানিং করেছিল। তবে এখন আমরা দেখতে পারি এই গ্যাংস্টার তার কাছে মাপ চাওয়া শুরু করে আর সে বলে যে প্লিজ তুমি আমার বন্ধুত্বের খাতিরে আমাকে ছেড়ে দাও, আমি তোমার টাকাগুলো সময় মতোই ফেরত দিয়ে দিব। তবে তখন আমরা দেখতে পারি মিস্টার প্রফেশনাল তার পায়ের মধ্যে একটা শুট করে দেয় আর সে বলে যে বন্ধুরা কি কখনো টাকা ফেরত দেয় নাকি, তোমার টাকা ফেরত দিতে হবে না। আর এরপর যাতে করে তার ব্র্যান্ডেড স্যুটটা খারাপ হয়ে না যায় এই জন্য সে একটা রেইনকোট পরে নেয়। আর এরপরে একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে সে এই লোকটাকে একটা ভয়ঙ্কর মৃত্যু দেয়। তো এখান থেকে সে সোজা চলে আসে একটা ফাইট ক্লাবের মধ্যে, মানে একটা ইললিগাল ফাইটিং গ্রাউন্ডের মধ্যে। আর এখানে আমরা দেখতে পারি মার্কো নামের একটা ফাইটারকে যে কিনা টাকার জন্য এখানে ফাইট করছিল। আসলে মিস্টার প্রফেশনাল অনেক আগে থেকেই তার উপরে নজরদারি করছিল। আর এখন আমরা দেখতে পারি মার্কো খুবই ভালো একজন ফাইটার হওয়ার জন্য সে এখানে খুব সহজেই ফাইটটা উইন করে ফেলে। আর এখান থেকে যখন সে টাকা নিয়ে তার বাসায় ব্যাক করে তখন আমরা জানতে পারি মার্কোর মা ছিল অনেক গুরুতর অসুস্থ। আসলে তখন আমরা জানতে পারি মার্কো হচ্ছে গিয়ে একজন জারজ সন্তান, মানে তার মাকে তার বাবা প্রেগনেন্ট করে দিয়ে ছেড়ে চলে গিয়েছিল। আর এখন তার মা যেহেতু অসুস্থ হয়ে গেছে, তাকে অপারেশন না করলে সে আর বাঁচাতে পারবে না, এই জন্য সে এত কঠিন পরিশ্রম করে তার জন্য টাকা ইনকাম করা শুরু করে দিয়েছে। আর তাছাড়া সে তার বাবাকেও খুঁজে বের করার ট্রাই করছে যাতে করে তার কাছে সে এটার কারণ জিজ্ঞেস করতে পারে। তো এরপরে পরদিন সকালবেলা মার্কো চলে আসে আঙ্কেল পার্কের সঙ্গে মিট করতে। আসলে আঙ্কেল পার্ক একটা অনাথ আশ্রম চালাতো আর মার্কো তার বাবাকে খুঁজে দেওয়ার দায়িত্বটা আঙ্কেল পার্কেই দিয়েছিল। তবে আঙ্কেল পার্ক তাকে বলে তার সম্পর্কে অনেক খোঁজখবর আমি নিয়েছি, তবে তার সম্পর্কে কোনো তথ্যই আমি খুঁজে পাচ্ছি না। আর এই জন্য মার্কো তাকে কিছু টাকা দিয়ে তাকে আরও একটু ভালো করে খোঁজার জন্য বলে। এখান থেকে মার্কো সোজা চলে আসে একটা বারের মধ্যে যেখানে সে একটা লোকের সঙ্গে মিট করে। আসলে এই লোকটা মার্কোর কালকের রাতের ফাইটটা দেখেছিল আর মার্কো যেভাবে উইন করেছে তাতে করে এই লোকটা তার উপর ইমপ্রেস হয়ে গিয়েছে। আর এখন সে মার্কোকে একটা অফার দিয়ে বলে যে দেখো আমরা একটা জুয়েলারি শপ লুট করার প্ল্যানিং করছি, সো যদি তুমি আমাদের সাথে জয়েন করতে চাও তাহলে তোমাকে 10% দেওয়া হবে। তোমার কাজ হবে শুধু ইলেকট্রিসিটি লাইনটাকে কাট করা আর সেখানের সিকিউরিটিকে হ্যান্ডেল করা, আর বাকি সমস্ত কাজ আমরা করে নেব। তো এখানে তো মার্কো তাকে হ্যাঁ না কিছুই বলে না, সে চিন্তা করবো বলে সেখান থেকে বেরিয়ে চলে আসে। তবে যখন সে বাসায় গিয়ে তার মায়ের সম্পর্কে চিন্তা করা শুরু করে তখন সেই জুয়েলারি শপে লুট করার জন্য তাদের সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এরপরে সেই দিন রাতের বেলায় তারা সবাই মিলে চলে আসে সেই জুয়েলারি শপটা লুট করার জন্য। তবে যখনই মার্কো পাওয়ার কাট করতে যাচ্ছিল তখনই পেছন দিয়ে এসে কিছু লোক তার উপরে আক্রমণ করে দেয়। আসলে আমরা জানতে পারি এই লোকগুলো হচ্ছে সেই লোকগুলো যাদের সঙ্গে মার্কো ডাকাতি করতে এসেছে। আসলে এই লোকগুলো মার্কোকে এখানে চুরির বাহানা করে এই জন্য এনেছে
যাতে করে তারা মার্কোকে পেটাতে পারে। কারণ মার্কো কালকে রাতে যেই ফাইটারকে হারিয়েছিল সে ছিল একজন থাই ফাইটার, আর থাই ফাইটারের পক্ষে তারা বাজি ধরেছিল। তবে এখন যেহেতু মার্কো তাদেরকে হারিয়ে দিয়েছে এই জন্য তাদের লস হয়ে গেছে, এই জন্য তারা আচ্ছা রকম করে মার্কোকে ধোলাই করা শুরু করে। তবে মার্কো নিজেকে বাঁচানোর জন্য আচ্ছা রকম করে তাদেরকে পেটানো শুরু করে। তবে যেহেতু তারা সংখ্যা অনেক বেশি ছিল এই জন্য মার্কো কোনোভাবেই তাদের সঙ্গে পেরে উঠছিল না। এই জন্য ফাইনালি মার্কো সেখান থেকে দৌড়ে জীবন বাঁচানোর ট্রাই করা শুরু করে। তবে এই দৌড়াদৌড়ি করতে গিয়ে রাস্তার মধ্যে তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, একটা গাড়ি তাকে ধাক্কা দিয়ে দেয়। আর সেই গাড়ি থেকে আমরা দেখতে পারি খুবই বড় লোক একটা মেয়ে বেরিয়ে আসে, যেই মেয়েটা দেখতে অনেকটা সুন্দর ছিল। আর যখন মার্কোকে পেটাতে আসা লোকগুলো দেখতে পারে এই মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে, তখন তারা মার্কোকে না পিটিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর এই মেয়েটা মার্কোকে নিয়ে সোজা হসপিটালে চলে আসে, আর তার সমস্ত চিকিৎসার খরচ সে বহন করার সিদ্ধান্ত নেয়। সে এখানে মার্কো যত জায়গায় আঘাত পেয়েছে সমস্ত জায়গায় মলমপট্টিও করিয়ে দেয়। এরপর এই মেয়েটা মার্কোর ব্লাডের টেস্টও করায়। যদিও মার্কো তাকে খুব বেশি একটা কষ্ট দিতে চাইছিল না, তবে যেহেতু মেয়েটা বেশি রিকোয়েস্ট করছিল এই জন্য মার্কো তার সঙ্গে সঙ্গে হসপিটালে চলে এসেছিল। তবে এরপরে এই মেয়েটা তার কাছে মাপ চায় তাকে এক্সিডেন্ট করে দেওয়ার জন্য, আর সে একটা খামের মধ্যে তাকে কিছু টাকাও ধরিয়ে দেয়। এখন মার্কো যখনই টাকাগুলো নিয়ে হসপিটাল থেকে বাইরে চলে আসে তখনই তাকে আঙ্কেল পার্ক কল দেয়, আর সে দ্রুত তার সঙ্গে দেখা করার জন্য বলে। আর যখন মার্কো দৌড়াদৌড়ি করে ফাইনালি গিয়ে তার সঙ্গে মিট করে তখন আঙ্কেল পার্ক তাকে বলে যে তোমার বাবার খবর পাওয়া গেছে, আসলে তোমার বাবাও তোমাকে খুঁজে বেড়াচ্ছিল, আর সে আমাকে বলেছে সে খুব শীঘ্রই তোমার সাথে কন্ট্যাক্ট করবে। তো এরপরে পরদিন সকালবেলা যখন মার্কো তার মায়ের সঙ্গে বসেছিল তখন তার বাবার পাঠানো কিছু লোক তার সঙ্গে মিট করতে আসে, আর তারা তাকে বলে যে তোমার বাবা অনেক বেশি অসুস্থ, সে তোমার সাথে দ্রুত মিট করতে চায়। আর এরপর সে মার্কোকে একটা পাসপোর্ট আর একটা প্লেনের টিকিট দেয়, আর তার মায়ের দেখাশোনা করার জন্য এখানে একটা নার্সকেও নিয়ে আসা হয়। তবে মার্কো কোনোভাবেই তার মাকে ছেড়ে যেতে চাইছিল না, এই জন্য তারা বলে যে তোমার মায়ের চিকিৎসা করানো তোমার বাবার জন্য খুবই ছোট একটা ব্যাপার। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ফাইনালি মার্কো তার বাবার সঙ্গে মিট করতে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। এরপর এদিকে আমরা কোরিয়ার কোনো একটা জায়গায় মার্কোর বাবাকে দেখতে পারি, যে কিনা তার জীবনের শেষ নিঃশ্বাসগুলো নিচ্ছিল। আসলে এখানে তার একটা ছেলেও ছিল যার নাম ছিল মিস্টার হান। আসলে মিস্টার হানি এত বছর ধরে তার বাবার সমস্ত সম্পত্তির দেখাশোনা করছিল, সে তার বড় ছেলে, তাছাড়া সে তার বাবাকে অনেক বেশি ভালোবাসে, এই জন্যই সে মার্কোকে এই পর্যন্ত নিয়ে আসছে। তবে তখনই মিস্টার হানের সাথে তার ম্যানেজার মিট করতে চলে আসে, আর সে তাকে বলে যে আমাদের কোম্পানি সম্পর্কে কোনো একটা নিউজ আর্টিকেলে কিছু উল্টাপাল্টা লেখা হয়েছে, তবে টেনশন করার একেবারেই কারণ নেই, কারণ আমি সেই এডিটরের সঙ্গে কথাবার্তা বলে নিয়েছি। তারা বলেছে সমস্ত ব্যাপারগুলো তারা মুছে ফেলবে, তবে এইটার বদলে তাদেরকে শুধুমাত্র আমাদের স্পন্সর করতে হবে। তবে এটা শোনার পরে মিস্টার হান তার ম্যানেজারকে ছুটিতে পাঠিয়ে দেয়। সে বলে যে আপনি আমার সঙ্গে কালকে মিট করেন, আজকে আপনার ছুটি হয়ে গেছে। আর তখন এদিকে আমরা মার্কোকে দেখতে পারি যে কিনা প্লেনের বিজনেস ক্লাসে বসে কোরিয়ার দিকে আসছিল। আসলে এতে করে মার্কো অনেক বেশি ইমপ্রেস হয়েছিল, কারণ সে জীবনে কোনোদিন প্লেনে ওঠেনি, কিন্তু এইবার উঠেছে, তাও আবার বিজনেস ক্লাসে। তো এরপর রাতের বেলায় যখন সমস্ত প্যাসেঞ্জাররা ঘুমিয়ে পড়ে তখন মিস্টার প্রফেশনাল হঠাৎই তার সামনে চলে আসে। এতে করে মার্কো একটু বেশি ভয় পেয়ে যায়। তবে সে জিজ্ঞেস করে তুমি কে, এখানে আমার সামনে কি চাও? তখন সে তাকে বলে যে আমি হচ্ছে তোমার একজন শুভাকাঙ্ক্ষী। আর এরপর সে তার কানে কানে বলে যে তোমাকে কোরিয়াতে নিয়ে যাওয়া হচ্ছে তোমাকে মেরে ফেলার জন্য। আর এইটা শোনার পরে মার্কো একটু বেশি হতভম্ব হয়ে যায়, সে অনেকক্ষণ ধরে টেনশনের মধ্যে পড়ে যায়। তবে এরপর সে মিস্টার প্রফেশনালের কথাটাকে পুরোপুরি ইগনোর করে দিয়ে যখন প্লেন ল্যান্ড করে তখন তাদের সঙ্গে তাদের গাড়িতে গিয়ে উঠে বসে। আর এদিকে এয়ারপোর্টের মধ্যে আমরা সেই মেয়েটাকেও দেখতে পারি যেই মেয়েটার গাড়ির নিচে মার্কো পড়েছিল, মানে যেই মেয়েটা মার্কোকে অ্যাক্সিডেন্ট করেছিল। আমরা জানতে পারি এই মেয়েটার নাম হচ্ছে গিয়ে ইয়ানজো, যে কিনা একজন প্রফেশনাল অ্যাসাসিন, মানে সে টাকার বিনিময়ে মানুষকে মার্ডার টার্ডার করে ফেলে। আর এখানে আমরা দেখতে পারি সে মার্কোর সৎবোন গায়ংয়ের সঙ্গে মিট করে, আর তারা দুজন বসে কিছু একটা বড় প্ল্যানিং করছিল, এই জন্য গায়ন ইয়ানজো থেকে একটা গানও নেয়। আর তখন এদিকে আমরা দেখতে পারি মিস্টার হানকে, যে কিনা তার ম্যানেজার এবং সেই এডিটরকে ধরে এনে আচ্ছা রকম ধোলাই করে একটা ফাঁকা মাঠে নিয়ে এসেছিল। আসলে তখন আমরা জানতে পারি তার ম্যানেজার আর সেই এডিটর ছিল খুবই ভালো বন্ধু, এই জন্যই তারা দুজন মিলে তাকে বোকা পাঠানোর ট্রাই করছিল। আসলে তার ম্যানেজারই কোম্পানির সমস্ত খবরগুলো এই এডিটরকে দিত, আর এডিটর সেগুলোর মাধ্যমে এই কোম্পানিকে ব্ল্যাকমেইল করার ট্রাই করত। আর এখন যেহেতু মিস্টার হান এই ব্যাপারগুলো জেনে গিয়েছে, এই জন্যই সে দুজনকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে এসেছে। প্রথমেই তো সে একজনকে শ্যুট করে মেরে ফেলে, আর দ্বিতীয় জনকে বলে 3 গুণার সঙ্গে সঙ্গে তুমি দৌড়ানো শুরু করবে, আর 10 গুণার পরে আমি গুলি করা শুরু করব। তবে এই লোকটা 2 গণার সঙ্গে সঙ্গেই যখন দৌড়ানো শুরু করে তখন মিস্টার হান তাকে প্রথমেই শ্যুট করে মেরে ফেলে। আর তখন এদিকে আমরা দেখতে পারি যখন মার্কো মিস্টার হানের লোকজনের সঙ্গে গাড়ি দিয়ে যাচ্ছিল তখন তার গাড়ির পাশে মিস্টার প্রফেশনালের গাড়িটাও চলে আসে। মিস্টার প্রফেশনাল প্রথমে মার্কোকে সিট বেলের ইশারা করে শ্যুট করে প্রথমেই তার ড্রাইভারকে মেরে ফেলে, আর এরপর এক এক করে সে প্রত্যেককে শ্যুট করে মেরে ফেলে, যে জন্য এখানে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর যখন সে মার্কোকে নেয়ার জন্য তার গাড়ির কাছে আসে তখন গাড়ির মধ্যে যারা জীবিত ছিল তাদেরকেও সে শ্যুট করে মেরে ফেলে। আর একটু পরে যখন মার্কো জ্ঞান ফিরে পায় আর এই সমস্ত ব্যাপারগুলো দেখতে পারে তখন সে প্রচণ্ড ভয়ের মধ্যে পড়ে যায়।
আর সে মিস্টার প্রফেশনালকে জিজ্ঞেস করে যে তুমি আসলে কে, আমার কাছে তুমি কি চাও, কেনই বা তুমি এই সমস্ত কাজগুলো করছো। তখন মিস্টার প্রফেশনাল তাকে অ্যান্সার দিয়ে বলে যে আমি হচ্ছি তোমার শুভাকাঙ্ক্ষী, তুমি আমাকে তোমার বন্ধুও ভাবতে পারো, তাছাড়া এই সমস্ত কাজগুলোই হচ্ছে আমার কাজ। এখন মিস্টার প্রফেশনাল মার্কোকে তার সঙ্গে যাওয়ার জন্য বলে, তবে যেহেতু মার্কো একটু বেশি ভয়ের মধ্যে ছিল এই জন্য সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে মিস্টার প্রফেশনালও তাকে এত সহজে ছাড়ার পাত্র ছিল না, সে তার গাড়ি নিয়ে তাকে ফলো করা শুরু করে। আর দৌড়াতে দৌড়াতে মার্কো চলে আসে একটা ওভারব্রিজের উপরে। তবে মিস্টার প্রফেশনাল তার ফলো করে বলছিল যে দেখো তুমি কতক্ষণ দৌড়ে পালাতে পারবে, এর চেয়ে ভালো তুমি আমার গাড়িতে এসে উঠে বসো আর চুপচাপ আমি যেখানে বলছি সেখানে আমার সঙ্গে চলো। তবে মার্কো তার কোনো কথাই শুনতে চাচ্ছিল না, সে বরং তার সঙ্গে না গিয়ে ব্রিজ থেকে নিচেই লাফ দিয়ে ফেলে। আর লাফ দেওয়ার সঙ্গে সঙ্গেই তার সামনে একটা ট্রাক চলে আসে আর সে কোনো রকমের ট্রাক থেকে তার নিজের জীবনটাকে সেভ করে। তবে মিস্টার প্রফেশনাল এত সহজেও তাকে ছেড়ে দিতে চাইছিল না, এই জন্য সে নিজেও ব্রিজ থেকে নিচে লাফ দেয়। আর যখন মার্কো এই ব্যাপারটা দেখতে পারে তখন সে আরও পাগলের মতো দৌড়ানো শুরু করে। কিন্তু এইবার মিস্টার প্রফেশনালও তাকে দৌড়ে ফলো করা শুরু করে আর তারা দুজন দৌড়াতে দৌড়াতে একটা ভয়ঙ্কর টানেলের মধ্যে চলে আসে। তবে যখন মার্কো টানেলের ওই পার দিয়ে বাইরে বেরিয়ে চলে যায় তখন মিস্টার প্রফেশনাল টানেল থেকে বাইরে বের হয় না, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল আর মিস্টার প্রফেশনাল তার জুতা আর স্যুট কোনোভাবেই নষ্ট হতে দিতে চাইছিল না। আর তখন এদিকে আমরা দেখতে পারি মিস্টার হানো এই ব্যাপারটা জানতে পারে যে মার্কো কোথায় যেন গায়েব হয়ে গেছে, এই জন্য সে সেই অ্যাক্সিডেন্ট হওয়ার জায়গাটায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যাওয়ার আগে সে তার বাবার কাছেও প্রমিস করে যায় যে আপনার জারোর সন্তানকে আমি যেই কোনো মূল্যে আপনার সামনে নিয়ে আসবো, তবে এতটুকু আপনাকে প্রমিস করতে হবে যে তার আগে আপনি মারা যাবেন না। এদিকে দৌড়াতে দৌড়াতে মার্কো একটা সিটির মধ্যে চলে আসে আর যখন সে সামনে একটা টেলিফোন বুথ দেখতে পারে তখনই সে প্রথমে দৌড়ে গিয়ে আঙ্কেল পার্কে কল দেয় আর সে তাকে বলে যে আমাকে মারার জন্য কেউ একজন আমার পেছনে লেগে আছে। তবে তখন আমরা দেখতে পারি মিস্টার প্রফেশনালও গাড়িটা নিয়ে তাকে ফলো করে এই পর্যন্ত চলে আসে আর তাকে দেখার সঙ্গে সঙ্গে মার্কো আবারও পালিয়ে যাওয়া শুরু করে। তবে এইবার সে ছোটোখাটো চিপাচাপা গলি দিয়ে দৌড়ানো শুরু করে যেখানে মিস্টার প্রফেশনালের গাড়িটা ঢুকতে পারছিল না, যেই জন্য মিস্টার প্রফেশনালের গাড়ি একটা পর্যায়ে আটকা পড়ে যায়। এই জন্য মিস্টার প্রফেশনালও প্রচণ্ড রাগের মাথায় চলে আসে আর সে গাড়ির সানরুফ দিয়ে বাইরে এসে বিভিন্ন বিল্ডিং থেকে লাফালাফি করতে করতে ফাইনালি সে চলে আসে মার্কোর একেবারে সামনে। এখন মিস্টার প্রফেশনাল তাকে গান পয়েন্টে নিয়ে বলে যে এখন কিন্তু তুমি ভুলেও এখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করবে না, তাহলেই আমি তোমাকে শুট করে দেব। তবে তখন মার্কো তার হাত উপরে তুলে ফেলে, কিন্তু যখনই সে সুযোগ পেয়ে যায় তখনই সে মিস্টার প্রফেশনালের মুখে একটা পাঞ্চ করে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর দৌড়াতে দৌড়াতে যখন সে গলির মাথায় চলে আসে তখন তার সামনে ইয়ানজো নামে সেই মেয়েটা গাড়ি নিয়ে চলে আসে, যেই মেয়েটা আগে হসপিটালে তার চিকিৎসা করিয়েছিল। এখন মার্কোর মনে হয় যে হয়তোবা এই মেয়েটা তাকে সেভ করার জন্য এসেছে, এই জন্য সে দৌড়ে গিয়ে তার গাড়ির মধ্যে উঠে পড়ে আর তার গাড়ি দিয়ে এখান থেকে তারা পালিয়ে যায়। আর মিস্টার প্রফেশনাল যখন এটা দেখতে পারে তখন সে সেই গলির মধ্য থেকে তার গাড়িটাকে বের করার ট্রাই করে। তবে এই গাড়িটা বের করতে গিয়ে তার গাড়ির মধ্যে অনেকগুলো স্ক্র্যাচ লেগে যায়, তার একটা সাইড মিররও ভেঙে চুরমার হয়ে যায়। এইটা দেখার পরে তো মিস্টার প্রফেশনালের মন ভেঙে চুরমার হয়ে যায়। এই দুঃখ তো তার হার্ট দিয়ে বেয়ে তার কিডনি পর্যন্ত চলে গিয়েছিল। এতটা কষ্ট তো সে তখনও পায়নি যখন মার্কো তাকে একটা পাঞ্চ করে পালিয়ে গিয়েছিল। এদিকে মার্কো ছিল ইয়ানজোর সাথে ইয়ানজোর গাড়ির মধ্যে। এখানে যখনই সেই মেয়েটাকে দেখতে পারে তখন সে তো পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে এই মেয়েটা হচ্ছে গিয়ে সেই হসপিটালের মেয়েটা যে কিনা তার চিকিৎসা করিয়েছিল। এই জন্য সে তাকে জিজ্ঞেস করে যে আসলে তুমি কি চাও, তুমি এখন কেন আমাকে ফলো করছো, আর তাছাড়া এই লোকটাই বা কে ছিল। তবে ইয়ানজো তাকে মিস্টার প্রফেশনালের মতোই অ্যান্সার দেয়। সে বলে যে তুমি তখন এই ব্যাপারগুলো ক্লিয়ারলি জানতে পারবে যখন তোমাকে মেরে ফেলা হবে। আর এতে করে তো মার্কোর অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। আর যখন ইয়ানজো গাড়ি ড্রাইভ করে এদিকে যাচ্ছিল তখন মিস্টার হানও গাড়ি ড্রাইভ করে উল্টো দিক থেকে আসছিল। আর যখন মিস্টার হান ইয়ানজোর গাড়ির মধ্যে মার্কোকে দেখতে পারে তখন সে সাথে সাথে তার গাড়িগুলোকে ইয়োটার নিয়ে নেয় আর সেই ইয়ানজোর গাড়িকে ফলো করা শুরু করে। আর এদিকে তাদেরকে ফলো করতে করতে মিস্টার প্রফেশনালও তাদের কাছে চলে এসেছিল আর সে তাদের সবাইকে ক্রস করে ফাইনালি ইয়ানজোর গাড়ির কাছেই চলে এসেছিল। এখন ইয়ানজো তো মিস্টার প্রফেশনালকে বলছিল যে সামনের দিকে তাকিয়ে গাড়ি চালা, কিন্তু মিস্টার প্রফেশনাল একটু কুল হতে গিয়ে ইয়ানজোকেই নানান রকমের ইশারা করা শুরু করে। তবে তার ভাগ্য ভালো যে সে একেবারে সঠিক সময় সামনের দিকে তাকায় আর সে দেখতে পারে একটা ট্রাক তার উপর দিয়ে চড়িয়েই দিচ্ছিল, কিন্তু একেবারে শেষ মুহূর্তে কোনো রকমের কাট মেরে সে নিজের জীবনটা সেভ করে। এরপরে ইয়ন সবাইকে ফাঁকি দিয়ে ফাইনালি মার্কোকে নিয়ে একটা জঙ্গলের মধ্যে চলে আসে আর এখানে গাড়ি ব্রেক করে সে মার্কোর সমস্ত কনফিউশন দূর করে দেয়। সে বলে যে এতগুলো গাড়ি, এতগুলো মানুষ, আর তোমাকে মারার জন্য যে মানুষ তোমার পেছনে লেগে আছে, এই সমস্ত কাজগুলো করা হচ্ছে কারণ সেই গাড়ির মধ্যে তোমার সৎ ভাই ইয়ান ছিল, যে কিনা তোমার বড় ভাই। আসলে তোমার বাবা হচ্ছে কোরিয়ার সবচেয়ে বড় ফাউন্ডেশনের মালিক, যেই ফাউন্ডেশনের মধ্যে 200-র বেশি স্কুল আছে, আরও নানান রকমের কিছু কোম্পানিও আছে। এখন তোমার বাবার কাছে মাত্র 3 দিন সময় বাকি, কারণ তার হার্টের কোনো একটা রোগ হয়েছে। যদি তোমার বাবার মৃত্যু হয়ে যায় তাহলে এই সমস্ত ফাউন্ডেশন, সমস্ত টাকা পয়সার মালিক হয়ে যাবে তোমার সৎ বোন গেইয়ন। আসলে যখন তার বাবা একটু বেশি অসুস্থ অবস্থায় ছিল তখন মাঝে মধ্যে তার জ্ঞান চলে আসতো
আর এই জ্ঞান আসার সুযোগটা নিয়েই গায়ন এবং তার মা একটা নতুন চাল চেলেছিল। তারা তার মাধ্যমে একটা নতুন দলিল বানিয়ে নিয়েছিল, যেখানে বলা হয়েছিল যে যদি এই বৃদ্ধর মৃত্যু হয়ে যায় তাহলে সমস্ত টাকা পয়সা, সমস্ত সম্পত্তি, মানে বিলিয়ন বিলিয়ন টাকা পেয়ে যাবে গায়ন নামের তার সেই সৎ মেয়েটা। আর যখন মিস্টার হান এই ব্যাপারটা জানতে পারে তখন তার মাথা তো পুরো ব্লাস্ট হওয়ার অবস্থায় চলে আসে। এই জন্য সে তার বাবার উপরেও চেলাচেলি শুরু করে। এই জন্য ফাইনালি সে তার বাবাকে সেভ করার জন্য তার বাবার সৎ ছেলেকে খুঁজে বের করার ট্রাই করে, যেটা আর অন্য কেউ ছিল না, যেটা ছিল মার্কো, যাতে করে তার হার্ট বের করে সে তার বাবার হার্টের মধ্যে দিয়ে কোনো রকমে তার বাবাকে সেভ করে ফেলতে পারে। আর যদি তার বাবা সেভ হয়ে যায় তাহলে সমস্ত সম্পত্তি বাবার ছেলের মধ্যে রয়ে যাবে। আর যেই ওসিয়তনামা গায়ন নকলভাবে লিখিয়েছিল সেই ওসিয়তনামার আর কোনো মূল্যই থাকবে না। আর এগুলো বলার সঙ্গে সঙ্গে এই মেয়েটা মার্কোর মাথায় গান পয়েন্ট করে ফেলে, কারণ এই মেয়েটাকে সেই ছোট্ট মেয়ে গায়নই হায়ার করেছিল। কারণ যদি তার বাবার অপারেশন হয়ে যায় আর তার বাবা সেভ হয়ে যায় তাহলে তো সেই ওসিয়তনামার আর কোনো মূল্যই থাকবে না। এই জন্য সে তাকে মার্কোকে মারানোর জন্য হায়ার করেছিল। এখন এগুলো বলার পরে যখনই ইয়ানজু মার্কোকে শ্যুট করতে যাচ্ছিল তখনই পেছন দিয়ে মিস্টার প্রফেশনাল চলে আসে আর সে তার গাড়ির মধ্যে জোরে একটা ধাক্কা দিয়ে দেয়, যে জন্য তার ব্যালেন্স নষ্ট হয়ে যায়। আর এই সুযোগে মার্কো তার গানটাকে ধরে ফেলে আর তার সঙ্গে একটু ফাইট করার পরে কয়েকটা গুলি এদিক সেদিক হওয়ার পরে সে কোনো রকমের গাড়ি থেকে বাইরে জঙ্গলের মধ্যে পালিয়ে যাওয়া শুরু করে। তবে আমরা দেখতে পারি ইয়ানজু তার উপরে পাগলের মতো গুলি করা শুরু করে, কিন্তু এই গুলিগুলো থেকে সেভ হয়েও কোনো রকমে মার্কো জঙ্গলের মধ্যে পালিয়ে চলে যায়। এই জন্য ইয়ানজুর মাথা আরও বেশি গরম হয়ে যায়। এই জন্য সে মিস্টার প্রফেশনালের উপরেই শ্যুট করা শুরু করে, কিন্তু মিস্টার প্রফেশনাল তো হচ্ছে গিয়ে প্রফেশনাল। এই জন্য সে তার গাড়ির পেছনে লুকিয়ে পড়ে, কিন্তু যখন ইয়ানজু তার উপরে গুলি করে তখন তার গাড়িটা ড্যামেজ হয়ে যায়, যেই জন্য মিস্টার প্রফেশনালের মাথাটাও অনেকটা গরম হয়ে যায়। আর এত তাড়াহুড়োর মধ্যে ইয়ানজুর বুলেটও শেষ হয়ে গিয়েছিল। এই জন্য যখন সে আবারও তার গানে বুলেট রিলোড করে সামনের দিকে শ্যুট করার জন্য তাক করে তখন সে দেখতে পারে মিস্টার প্রফেশনাল গায়েব। আর তখনই মিস্টার প্রফেশনাল উপর থেকে তার মাথায় গান পয়েন্ট করে ফেলে। আর আমরা দেখতে পারি মিস্টার প্রফেশনাল তার গাড়ি ড্যামেজ করার জন্য ইয়ানজুকেই এখানে শেষ করে দেয়। এদিকে যখন মার্কো জঙ্গল থেকে দৌড়াতে দৌড়াতে কোনো রকমের রাস্তায় চলে আসে তখন ফাইনালি মিস্টার হান তাকে সামনে পেয়ে যায়। এই জন্য মিস্টার হান সেখান থেকে তাকে পিক করে সোজা তার প্যালেসে নিয়ে আসে। আর আমরা জানতে পারি মিস্টার হান অলরেডি অপারেশন করার জন্য ডাক্তাররা একটা টিমকে ফুললি রেডি অবস্থায় রেখেছিল, যাতে করে যখনই তার ভাই এখানে আসবে তখনই সঙ্গে সঙ্গে অপারেশনটাকে সফল করা যেতে পারে। আর সে প্রথমেই মার্কোকে এনে তাদের সৎ বোন গায়নের সঙ্গে মিট করায়। যদিও গায়ন মার্কোকে দেখার পরে প্রচণ্ড মনে মনে রাগ করছিল, কারণ মার্কো জীবিত এখানে চলে এসেছে, তাকে তো মেরে ফেলার দায়িত্ব সে একজনকে দিয়েছিল। এই জন্য সে দুজনকেই ইনডিরেক্টলি কাপুরুষ বলে সেখান থেকে চলে যাওয়ারই সিদ্ধান্ত নেয়। তো এরপরে মিস্টার হান মার্কোকে তার বুড়ো বাবার সঙ্গে নিয়ে মিট করায়। আর এখানে সে তার সঙ্গে একটা সেলফিও তুলে রাখে, যাতে করে যখন তার বাবা অপারেশনের পরে সুস্থ হয়ে যাবে তখন তার সৎ ছেলেকে তাকে দেখাতে পারে। আর এরপর তাকে একটা ইঞ্জেকশন দিয়ে বেহুশ করে ফেলা হয় আর ডক্টরদেরকে হার্ট সার্জারি করার জন্য তাকে দিয়ে দেওয়া হয়। তবে ডক্টররা তাকে বলে যে অপারেশন করতে আমাদের পুরো 9 ঘন্টা সময় লাগবে। আর এই জন্য মিস্টার হান গোসল করে রেডি হওয়ার জন্য চলে যায়। এদিকে যখন মার্কোর বুক কাটার জন্য ডাক্তাররা তাকে প্রিপেয়ার করছিল তখন মার্কো স্বপ্নের মধ্যে তার মায়ের আওয়াজটা বারবার করে শুনতে পাচ্ছিল। এই জন্য সে আবারও হুশে চলে আসে। আর যখন একটা ডাক্তার তাকে হুশ অবস্থায় দেখতে পারে তখন তাকে বেহুশ করার জন্য আরও একটা ইঞ্জেকশন দেওয়ার জন্য বলে। তবে তখনই অন্য একটা ডাক্তার সেই ইঞ্জেকশন নিয়ে তাকেই বেহুশ করে দেয়। আর এরপর সে গার্ডদের উপরে আক্রমণ করে তাদেরকেও মেরে ফেলে। আর এইটা দেখার পরে তো সমস্ত ডাক্তাররা প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর তখন আমরা জানতে পারি এই ডক্টরটার অন্য কেউ ছিল না, এটা ছিল আমাদের সেই মিস্টার প্রফেশনাল। আর মিস্টার প্রফেশনাল এখানে মার্কোকে ফুললি রেডি করে তাকে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকার জন্য বলে। আসলে মিস্টার প্রফেশনাল এখানে এসেছিলই মার্কোকে সেভ করার জন্য। এদিকে মার্কো ফুললি রেডি হয়ে তার বাবাকে বলে যে কোনো বাবা কি কোনো ছেলের সাথে এমনটা করতে পারে? সে নিজে জীবিত থাকার জন্য তার ছেলের হার্ট নিতে পারে। যদি তোমার হার্টেরই দরকার ছিল তাহলে তো আমাকে খুঁজে বের করারই তোমার উচিত ছিল না। আমি আমার মায়ের চিকিৎসার জন্য কত কষ্টে টাকাগুলো জমিয়েছিলাম, এখন আমার মায়ের কি হবে? যখন সে এই সমস্ত কথাবার্তাগুলো বলছিল তখন অন্যদিকে মিস্টার হান গোসল করে যখনই বাইরে আসে তখন সে সিসিটিভিতে তাদের দুজনকে দেখে ফেলে। এই জন্য সে তার লোকজন এবং গান নিয়ে সোজা চলে আসে রুমের বাইরে। আর এরপরে মিস্টার প্রফেশনালের সাথে ডিল করার জন্য সে মিস্টার প্রফেশনালের সাথে কথাবার্তা বলার ট্রাই করে। এখন এই সমস্ত কথাবার্তাগুলোর মধ্যে মার্কোর বাবা জ্ঞান ফিরে পেয়ে যায়। এই জন্য সে মার্কোর হাত শক্ত করে ধরে ফেলে। তবে মার্কো তার হাতটা ছাড়িয়ে মিস্টার প্রফেশনালের কাছে চলে আসে। আর এরপর মিস্টার প্রফেশনালকে জিজ্ঞেস করে যে এখন তুমি কি করার প্ল্যানিং করছো? তখন মিস্টার প্রফেশনাল বলে যে সিম্পল, আমরা দুজন এখন এই দরজা দিয়ে বাইরে বেরিয়ে চলে যাব। এইটা বলে সে মার্কোকে গান পয়েন্টে নিয়ে নেয়। আর এরপর সে মার্কোকে গান পয়েন্ট করে দরজা খুলে বাইরে আসে। আর এখানে মিস্টার হানের সঙ্গে ডিল করা শুরু করে। সে এখানে ডিল করে $1 কোটি তার অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য মার্কোর বদলে। তবে এইটা শোনার পরে মিস্টার হানের মাথা প্রচণ্ড গরম হয়ে যায় আর সে মুলামুলি করা শুরু করে। সে বলে যে প্লিজ ভাই 50 লাখে মেনে নাও। তবে আমরা দেখতে পারি মিস্টার প্রফেশনাল কোনোভাবেই 1 পয়সাও কমাতে চাচ্ছিল না। সে $1 কোটি নিচে 1 টাকাও নিতে চাইছিল না।
তবে তখনই তাদের বোন গেওয়ান পেছন থেকে একটা গান নিয়ে চলে আসে, যে কিনা মার্কোকে শ্যুট করে মেরে ফেলার ট্রাই করে। তবে সঠিক সময় মিস্টার প্রফেশনাল তাকে দেখতে পারে, এই জন্য সে মার্কোকে টান দিয়ে আবারও রুমের মধ্যে নিয়ে আসে। এই জন্য মিস্টার হানের লোকজনও তাদের উপরে গুলি করা শুরু করে। তবে যখন মিস্টার হান বুঝতে পারে যে ভেতরে তো তার বাবাও আছে, তখন সে তাদের সবাইকে শান্ত করার ট্রাই করে। তবে এতক্ষণে তার বাবার পেটের মধ্যে একটা গুলি লেগে গিয়েছিল, যদি কিছুক্ষণের মধ্যে তার অপারেশন করা না হয় তাহলে তার মৃত্যু এমনিতেই হয়ে যাবে। আর যখন মিস্টার হানের লোকজন সিসি ক্যামেরাতে এই ব্যাপারগুলো দেখার পরে মিস্টার হানকে সেই ব্যাপারটা জানায়, তখন মিস্টার হান তার লোকজন নিয়ে দরজা ভেঙে মধ্যে চলে আসে। তবে মিস্টার প্রফেশনালও ছিল ভয়ঙ্কর একজন খেলোয়াড়। সে একটা গান মার্কোর উপরে রাখে, অন্য একটা গান তার বাবার উপরে রাখে। আর এইটা দেখার পরে তো মিস্টার হানের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। এই জন্য সে বাধ্য হয়ে মিস্টার প্রফেশনালের অ্যাকাউন্টে $1 কোটি ট্রান্সফার করতে রাজি হয়ে যায়। আর যখন সে অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়, তখন সে মার্কোকে মিস্টার হানের আন্ডারে করে দিয়ে এখান থেকে চলে যাওয়ার ট্রাই করে। কিন্তু যখনই মিস্টার প্রফেশনাল সামনের দিকে আগায়, তখন মিস্টার হান তার লোকজনের সাহায্যে প্রফেশনালকে গান পয়েন্টে নিয়ে নেয়। তবে মিস্টার প্রফেশনাল খুবই কুল হয়ে তাদের সবাইকে বলে যে দেখো, আমাকে মেরে ফেললেও তোমাদের টাকা তুমি ফেরত পাবে না, তবে তুমি একেবারেই টেনশন নিও না, তোমাদের এই সমস্ত টাকাগুলো আমি ভালো ভালো কাজেই ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু মিস্টার হান এই ব্যাপারটা একেবারেই মানতে চাইছিল না। সে এই ব্যাপারটা মানতে পারছিল না যে কালকের একটা ছেলে আজকে তার ঘরের মধ্যে এসে তার সমস্ত লোকজনের সামনে তাকে লুট করে চলে যাবে, আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ব্যাপারগুলোকে হজম করবে। যদি সে এমনটা করে ফেলে তাহলে তো তার মানিজ্যতের 12টা বাজবেই। তাছাড়া গ্যাংস্টার ওয়ার্ল্ডে তার মানিজ্যত একেবারেই ডাউন হয়ে যাবে, তাকে আর কেউ কোনোদিন দামও দিবে না। এই জন্য সে যেই কোনো ওয়েতে তাকে এখানে মারতে চায়। তবে মিস্টার প্রফেশনাল তাকে ওয়ার্নিং দিয়ে বলে দেয় যে সেই বেজ্জতিও তো তবু ঠিক আছে, তবে যদি এর আগে যেতে চাও তাহলে তোমাকে মরতে হবে। তবে মিস্টার হান মনে করছিল ভয় পেয়ে সে পাগলের মতো উল্টাপাল্টা বলা শুরু করেছে, কারণ এখানে তার অনেকগুলো লোক আছে, সে একা তাদের সঙ্গে আর কি করে ফেলতে পারবে। এই জন্য সে তার মাথার মধ্যেই গান পয়েন্ট করে ফেলে। তবে তখন মিস্টার প্রফেশনাল প্রচণ্ড রাগের মাথায় এসে মার্কোকে নিচে বসে পড়ার জন্য বলে। আর এইটা বলার সঙ্গে সঙ্গেই প্রথমে সে মিস্টার হানের পায়ে 2টা গুলি করে, যাতে করে সে আর উঠে দাঁড়া হতে না পারে। আর এরপর সে এক এক করে গুলি করে করে তার সমস্ত লোকগুলোকে মারা শুরু করে। আর এখানে যখন সে সবার সাথে ফাইট করে এক এক করে তাদেরকে ধোলাই করছিল, তখন একটা গান মিস্টার হানের কাছেও চলে আসে। তবে যখন সে উঠে এটা দিয়ে মিস্টার প্রফেশনালকে শ্যুট করতে যাচ্ছিল, তার আগেই তার বুকের মধ্যে ধূপধাপ করে 2টা গুলি ঢুকে যায়, যেই 2টা গুলি কিনা মিস্টার প্রফেশনাল করে দিয়েছিল। এরপরে কয়েক সেকেন্ডের মধ্যেই মিস্টার প্রফেশনাল হানের সমস্ত লোকজনকে মেরে ফেলে। আর মরার ঠিক আগ মুহূর্তে মিস্টার হানও এই ব্যাপারটা স্বীকার করে নেয় যে মিস্টার প্রফেশনালের মতো এত ভয়ঙ্কর আর এত ব্রুটাল ফাইটার আর সে জীবনে দেখেনি। আর যখন মিস্টার হানের মৃত্যু হয়ে যায়, তখন মিস্টার প্রফেশনাল মার্কোর কাঁধে ভর করে এখান থেকে বেরিয়ে যাওয়া শুরু করে, কারণ তার পা ছুঁয়ে একটা গুলি বেরিয়ে চলে গিয়েছিল। আর এই গুলিতে এতটাই তাকে আহত করে দিয়েছে যে ফাইটের মধ্যে সে এই ব্যাপারটা ভুলেই গিয়েছিল। তবে যাওয়ার আগে যখন মার্কো তার ভাইয়ের দিকে তাকায়, তখন মিস্টার প্রফেশনাল তাকে বলে যে তার দিকে তাকিয়ে লাভ নেই, সে তোমার কিছুই লাগে না। এখন মার্কো মিস্টার প্রফেশনালকে বিশ্বাস করে তার সঙ্গে আস্তে আস্তে করে বাইরের দিকে যখনই যেতে শুরু করেছিল, তখনই তাদের সামনে গেইওয়ান চলে আসে। আসলে গেইওয়ান পুরুষ জাতিকে একেবারে সহ্যই করতে পারে না, তার মনে হয় পুরুষ জাতির চেয়ে কুকুর বেশি লয়াল। এখন মনে হয় তার নতুন নতুন ব্রেকআপ হয়েছে আর কি। যাই হোক, এখন গায়ন চাইছিল মার্কোকে এখানে শ্যুট করে মেরে ফেলতে, কারণ যদি মার্কো পরবর্তীতে এসে তার থেকে সম্পত্তির ভাগ চেয়ে বসে, অথবা এখানে যা কিছু হয়েছে সেই সমস্ত ব্যাপারগুলোর জন্য যদি তাকে পরবর্তীতে ব্ল্যাকমেইল করা শুরু করে, তাহলে তো সে একটা বিশাল বড় সমস্যার মধ্যে পড়ে যেতে পারে। এই জন্য সে তার ভাইকে শ্যুট করে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তবে এইটা শোনার পরে মার্কো এসে তার গালে জোরে একটা চড় মেরে দিয়ে বলে যে তোর টাকার উপরে আমি প্রস্তাব করি, আমি জীবনে ভুলেও তোর টাকার কাছে আসবো না। তবে গায়ন কোনোভাবেই রিস্ক নিতে চায় না, সে এই কথাবার্তার মধ্যে একেবারেই নিজেকে ভোলাতে চায় না। সে বরং মিস্টার প্রফেশনালকে হায়ার করে মার্কোকে মারার জন্য তাকে সুপারি দেওয়ার ট্রাই করে। তবে এগুলো দেখার পরে মিস্টার প্রফেশনাল বলা শুরু করে যে দেখো কি একটা জঘন্য ফ্যামিলি, সবাই শুধু একে অন্যকে মারার জন্যই লেগে আছে। যাই হোক, ভালো হয়েছে, মার্কো এই ফ্যামিলির পার্টনার। তবে এইটা শোনার পরে তো মার্কো পুরোপুরি শকড হয়ে যায়। সে চিন্তা করে যে মিস্টার প্রফেশনাল আসলে বলছেটা কি। আর তখন মিস্টার প্রফেশনাল এই ব্যাপারটা খোলাসা করে যে আসলে এই পুরো প্ল্যানটা সে নিজেই করেছিল। আসলে তার একটা ভয়ঙ্কর রকমের রোগ হয়েছিল, যেই জন্য পুরো মুভির মধ্যে সে শুধু কাশছিলই, মানে তার ক্যান্সার টাইপের কিছু একটা হয়েছিল। এই জন্য সে চিন্তা করেছিল মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে কোনো একটা ভালো কাজ করে যাবে। একদিন ইয়ন নামে সেই মেয়েটা তার সঙ্গে মিট করতে এসেছিল, তাও একটা কন্ট্যাক্ট নিয়ে, যেখানে কিনা তাদেরকে কোরিয়ার সবচেয়ে বড় বিলিনিয়রের জারজ সন্তানকে খুঁজে বের করতে হতো। এই জন্যই মিস্টার প্রফেশনাল এই ভয়ঙ্কর প্ল্যানিংটা বানিয়েছিল, যেখানে সে চিন্তা করেছিল মার্কোকে তার জারজ সন্তান বানিয়ে সে তাদের সামনে পেশ করবে, যাতে করে সমস্ত ব্যাপারটাকে সে নিজের মতো করে কন্ট্রোল করতে পারে। তাদের সঙ্গে আঙ্কেল পার্কও জড়িত ছিল, কারণ আঙ্কেল পার্কেরও টাকার দরকার ছিল, এই জন্য সে তাদের সঙ্গে জয়েন করে নিয়েছিল।
এরপরে যখন মিস্টার প্রফেশনাল মার্কোর সমস্ত ডকুমেন্ট দিয়ে তাদেরকে বলেছিল যে আসলে সেই হচ্ছে বিলিনিয়রের সেই জারজ সন্তান, তখন ইয়ানজু এই ব্যাপারটাকে টেস্ট করার জন্যই মার্কোকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছিল। তবে আসলে মিস্টার প্রফেশনাল অলরেডি ডক্টরদেরকে কিনে নিয়েছিল, এই জন্য ইয়ানজুকে ডক্টররা নকল রিপোর্ট দিয়েছিল, যেই জন্য ইয়ানজু ক্লিয়ার হয়ে গিয়েছিল যে এইটাই হচ্ছে গিয়ে তার আসল সন্তান। এই জন্য সে ফোন দিয়ে এই ব্যাপারটাকে কনফার্মও করেছিল। এখন এই সমস্ত কথাগুলো শোনার পরে মার্কোর মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, এই জন্য সে মিস্টার প্রফেশনালের উপরেই হাত ওঠানোর ট্রাই করে। তবে মিস্টার প্রফেশনাল তাকে বলে যে যেই টাকাগুলো তোমার ভাইয়ের থেকে আমি নিয়েছি সেই টাকাগুলো দিয়ে তোমার জন্য একটা বিশাল বড় বাড়ি এবং তোমার মায়ের চিকিৎসা খুব ভালো করেই হয়ে যাবে। তবে আমরা দেখতে পারি মার্কো এতে করেও শান্ত হচ্ছিল না। সে তাকে বলে যে তুমি কি জানো যে এতদিনে আমি কি কি সহ্য করেছি। তবে তখন সে তাকে বলে যে আমি সব কিছু জানি, কারণ আমিও হচ্ছি তোমার মতো একজন জারজ সন্তান। আর এইটা শোনার পরে মার্কো একটু বেশি ইমোশনাল হয়ে যায় আর তার কলার সে ছেড়ে দেয়। আর এরপর তারা দুজন সেখান থেকে বেরিয়ে চলে আসে। তো এরপরে সিন চলে আসে কয়েক মাস সামনে। আমরা দেখতে পারি আঙ্কেল পার্কে, যে কিনা তার নিজের জন্য একটা স্কুল বানিয়েছিল আর তার সেই অনাথ আশ্রমটাকে অনেক বড় করে ফেলেছিল। এদিকে মার্কো একটা আলিশান বিশাল বড় বাড়ি কিনে ফেলেছিল আর তার মায়ের চিকিৎসাও খুবই ভালোই চলছিল। আর এরপরে আমরা দেখতে পারি মিস্টার প্রফেশনাল চলে আসে মার্কোর সঙ্গে মিট করতে, আর এবার সে তাকে অফার করে তার ফ্রেন্ড হওয়ার জন্য। আর এইবার মার্কো তার ফ্রেন্ড হওয়ার জন্য রাজি হয়ে যায়। আর একেবারে লাস্টে আমরা দেখতে পারি মিস্টার প্রফেশনালের আসলে কি রোগটা হয়েছিল। আসলে মিস্টার প্রফেশনাল একটা ডক্টরকে বলছিল যে দেখুন, আগে আমি 10টা পুশ আপ দিলেই অবস্থা খারাপ হয়ে যেত, কিন্তু এখন আমি খুব সহজেই 50টা পুশ আপ দিতে পারছি। আমি তো বুঝতেই পারছি না যে আসলে আমার কি হয়েছে, আমাকে তো নিজের অনেকটা ফিট মনে হচ্ছে। তখন ডক্টর তাকে বলে যে আমিও তো তোমাকে এইটাই বলার ট্রাই করছি যে তুমি সম্পূর্ণ সুস্থ আছো এবং তুমি ফিট আছো, তোমার কোনো রোগই হয়নি। আসলে মাঝে মধ্যে যখন কেউ সিগারেট ছেড়ে দেয় তখন মাঝে মধ্যে তার ভয়ঙ্কর রকমের কাশি হওয়াটা স্বাভাবিক একটা ব্যাপার। আর এতদিন ধরে তুমি যে ওষুধগুলো খাচ্ছিলে সেগুলো ছিল মাল্টিভিটামিনের ওষুধ, যেগুলো কিনা শরীরের জন্য আরও বেশি ভালো। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে মিস্টার প্রফেশনাল পাগলের মতো হাসা শুরু করে। সে চিন্তা করে যে সে মরে যাবে, এই চিন্তা করে সে বিশাল বড় একটা রিস্ক নিয়ে এই ভয়ঙ্কর প্ল্যানিংটা করেছিল। যার মানে আমরা বুঝতে পারি তার আসলে কোনো রোগই ছিল না। সে যেহেতু সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে এই জন্যই সে মাঝে মধ্যে কাশি দিত, আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্যই সে এই ভয়ঙ্কর খেলাটাকে খেলেছিল। যাই হোক, এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।